This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কার্তুজ কাণ্ডে গ্রেফতার আরও এক বিবাদীবাগের অস্ত্রের দোকানেরই কর্মী যিনি গ্রেফতার হয়েছেন। ধৃতের নাম শান্তনু সরকার। চম্পাহাটি থেকে পাকড়াও তিনি। ধৃতের বিরুদ্ধে বেআইনিভাবে অস্ত্র বিক্রির অভিযোগ। ধৃত ফারুকের থেকে উদ্ধার হওয়া বন্দুক বিক্রি করেছিল হাজি রশিদকে। সেই বন্দুক বিক্রি করে শান্তনু, পরে ফারুককে সেই বন্দুক বিক্রি করে রশিদ। খবর এসটিএফ সূত্রে। আগেই গ্রেফতার দোকানের দীর্ঘদিনের কর্মী জয়ন্ত দত্ত। কার্তুজ কাণ্ডে প্রশ্নে পুলিশের ভূমিকাও। বিবাদীবাগের অস্ত্রের দোকানের স্টকে বিস্তর গরমিল। স্টক এবং রেজিস্টার দেখার দায়িত্ব কলকাতা পুলিশের আর্মস অ্যাক্ট সেকশনের। কোথায় কার কাছে অস্ত্র বিক্রি করা হচ্ছে রিপোর্ট পাঠাতে হয় পুলিশের কাছে, কিন্তু কোথায় নজরদারি আর্মস অ্যাক্ট সেকশনের, উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয়, এই মুহূর্তে লাইভে রয়েছেন। সুপ্রিয়, দুটি পর্বে আলাদা আলাদা আলোচনা করব আমরা। প্রথমেই জানতে চাইব, যাকে নতুন গ্রেফতার করা হলো তার ভূমিকাটা কী ছিল? আচ্ছা, তোমাকে প্রথমে যেটা বলবো যে এই কার্তুজ কাণ্ডে প্রথম যে চারজন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে জয়ন্ত দত্ত নামের যে ব্যক্তি ছিল, তিনি ছিলেন বিবাদীবাগের লাইসেন্সপ্রাপ্ত যে অস্ত্র বিপণী সেই দোকানের দীর্ঘদিনের একজন কর্মী। তার পরবর্তীতে গতকাল রাতে চম্পাহাটি থেকে শান্তনু সরকার নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসটিএফের গোয়েন্দারা। আর এই শান্তনু সরকারও কিন্তু বিবাদীবাগের ওই দোকানেরই দীর্ঘদিনের কর্মী। এবং এই শান্তনু সরকারের বিরুদ্ধে যেটা অভিযোগ, যে দোকানের যে আগ্নেয়াস্ত্র যেগুলো লাইসেন্স হোল্ডারদের কাছে বিক্রি করার কথা, সেগুলোকেই কিন্তু সে বেআইনিভাবে যারা রয়েছে তাদের বিক্রি করে। প্রথম পাঁচজন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই শান্তনু সরকারের নাম তদন্তকারীরা জানতে পারে। এবং তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছে যে এই শান্তনু সরকার প্রথম যে চারজন গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে হাজি রশিদ মোল্লা নামের যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিকে ডাবল ব্যারেল একটি বন্দুক বিক্রি করেছিল। আর সেই হাজি রশিদ মোল্লা সে গতকাল যে ফারুক মল্লিক বসিরহাটের বাসিন্দা গ্রেপ্তার হয়েছিল, সেই ফারুক মল্লিককে চড়া দামে সেই বন্দুকটি বিক্রি করেছিল। এখন তদন্তকারীরা আজকে আর কিছু সময় পরেই এই শান্তনু সরকারকে আলিপুর আদালতে পেশ করা হবে, তাকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। তার কারণ তদন্তকারীরা যেটা জানতে চাইছেন যে এই শান্তনু সরকার কতদিন ধরে এ ধরনের বেআইনিভাবে যারা অস্ত্র কারবারিরা রয়েছেন তাদের কাছে আগ্নেয়াস্ত্র দোকান থেকে নিয়ে বিক্রি করছিল এবং কত টাকায় সে বিক্রি করত। আর এই অস্ত্র কারবারিদের হাত ধরেই কিন্তু এই সমস্ত আগ্নেয়াস্ত্র বা কার্তুজ সেগুলো পৌঁছে যেত যারা ক্রিমিনালরা রয়েছেন, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কাছে। বেশ সুপ্রিয়, এটা তো গেল প্রথম পর্ব। খুব দ্রুত তোমার কাছে জানতে চাইবো, এই যে কলকাতা পুলিশের যে শাখার কাজ হচ্ছে অস্ত্রের দোকানের স্টক, তারা যা রিপোর্ট পেশ করছেন বাস্তবের সঙ্গে সেটা মিলিয়ে দেখা, এতে কি কোনো গাফিলতি ছিল এই ক্ষেত্রে? রাজা, দেখো, এক্ষেত্রে যে বিষয়টা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি বা এসটিএফের তদন্তকারীরা যে বিষয়টা দেখছেন, যে কলকাতা পুলিশের আওতাধীন এলাকাতে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীগুলো রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রায় 7 থেকে 8টি লাইসেন্স শপের তথ্য আমরা জানতে পারছি। সেগুলোতে যখন আর্মস অ্যামুনেশন অর্ডার করা হচ্ছে বিক্রির জন্য এবং সেই আর্মস অ্যামুনেশন যখন দোকানে এসে পৌঁছচ্ছে, নির্দিষ্ট কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের অন্তর্গত যে আর্মস অ্যাক্ট সেকশন রয়েছে, সেই সেকশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে বিষয়টি জানাতে হয়। সেখান থেকে অফিসাররা দোকানে এসে পৌঁছন, তাদের সামনেই কিন্তু এই আর্মস অ্যামুনেশনের যে নতুন বক্স সেগুলো খোলা হয়। কত আর্মস অ্যামুনেশন আসলো সেগুলো ওই অফিসারের সামনেই দোকানের যে রেজিস্টার খাতা রয়েছে বা স্টক মেনটেন হয় সেখানে সমস্ত কিছু নথিবদ্ধ করতে হয়। এমনকি পরবর্তী নয়, ওই ডিপার্টমেন্টের তরফ থেকে মাসে একবার করে ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার তিনি ফিজিক্যালি ভিজিট করবেন এই লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকানগুলো রয়েছে এবং তাদেরকে যে রিপোর্ট পাঠানো হচ্ছে দোকানের তরফ থেকে, সেই রিপোর্টের সঙ্গে বাস্তবে স্টকের কোনো গরমিল রয়েছে কিনা বা সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটাই কিন্তু তারা মিলিয়ে দেখবেন। কিন্তু এই যে বিবাদীবাগের দোকান, এই দোকানের যে রিপোর্ট বা রেজিস্টার, তার সঙ্গে বাস্তবের স্টকে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আর এখান থেকে তদন্তকারীরা যেটা মনে করছেন যে দীর্ঘদিন ধরে নজরদারির বোধহয় কোথাও একটা অভাব থেকে থাকার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। এই উদাসীনতা না থাকলে কিন্তু এই যে দোকানের দুই কর্মী তারা বেআইনি ভাবে এই আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে কার্তুজ যেগুলো বাইরে নিয়ে গিয়ে অস্ত্র কারবারিদের বিক্রি করে দিচ্ছিল, সেটা সম্ভব নয়। বেশ সুপ্রিয়, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে। তার মানে বোঝাই যাচ্ছে যে দোকানের তরফ থেকে, এই প্রতিষ্ঠানের তরফ থেকে যে রিপোর্ট স্টক নিয়ে পাঠানো হতো, সেই রিপোর্টটা অনেক সময়
আনভেরিফাইড থেকে যেত, নজরদারির অভাব ছিল, এটা কিন্তু বোঝা যাচ্ছে। প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কি বলছেন শুনুন। যারা এগুলো হাত বদল করে বিক্রি করছে তারা খুব চড়া দামে, অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। একটা গুলি, একটা অ্যামুনিশন, একটা কার্তুজ মানে হচ্ছে একটা লাইফ, একটা জীবন, এটা মাথায় রাখতে হবে। সুতরাং তারা কিন্তু বেসিক্যালি জীবনটা নিয়েই খেলেছে। যেই ছেলেটা বিক্রি করেছে, এদেরকে ক্রিমিনাল কনস্পিরেসি যেটা ষড়যন্ত্র যে মামলা, সেই মামলার মধ্যে এবং নন ভেলেবল সেকশন দিয়ে এদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে এবং আরো বেশি এদের কাছ থেকে এদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট যেটা আছে, তাদের যে টেলিফোন, যে কটা টেলিফোন আছে সেই টেলিফোনগুলোর থেকে বার করতে হবে যে কার কার সাথে এদের যোগাযোগ আছে। এই কার্তুজ কাণ্ডে চম্পাহাটি থেকে জালে শান্তনু, সেই শান্তনুর বাড়িতে গিয়েছিলাম আমরা। 2004 থেকেই ওই দোকানে কাজ করত ছেলে, জানিয়েছেন শান্তনুর মা। কিন্তু তিনি কি কারণে গ্রেফতার হয়েছেন মা জানেন না, পরিবারও জানে না। কি কারণে নিয়ে গেছে কিছু বলেছে? না, সেটা কিছু বলেনি। কিছু বলেনি? পুলিশ এসে কি বললো রাতে? আমি বললাম আমি তো ছিলাম না, আমি তো মেয়ের বাড়ি, ছেলের বোনের বাড়ি ছিলাম। আপনি এসে কি শুনলেন? আমাকে সকালবেলা ফোন করে ডাকলো, আমি আসলাম, বলে মেয়ে তুমি এসো, মেয়ে দুটোর কাছে থাকো। আমি সঙ্গে সঙ্গে ভোরবেলা চলে আসলাম। তারপর আমি তো কিছু জানি না তো। কয় ছেলে মেয়ে শান্তনু? আমার একটাই মেয়ে। আচ্ছা, আপনি কে হন শান্তনু? আমি মা হই। আপনার আর ছেলে কি করতো, কি কাজ করতো? ছেলে এনসিদাতে কাজ করতো। মানে কি, কোন দোকান ওটা? এনসিদা বন্দুকের দোকান। কত বছর কাজ করছিল ছেলে? 2004 থেকে। এর আগে কি কখনো পুলিশ ধরেছিল? না 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 না, কোনো দিন এরম কেস হয়নি। ওনাকে ধরে নিয়ে গেছে এইটুকু শুনেছি। এবার কি বৃত্তান্ত আমার সেটুকু এখনো পর্যন্ত জানা হয়ে এখনো উঠেনি। কোথায় কাজ করতো কি শুনেছেন? যে কোথায় কোন দোকানে কাজকর্ম করতো কলকাতায় শুনেছেন? না না, উনি কাজ করতে যায়, যেরকম সবাই যেরকম যায় সেরকম কাজে যায় বাইরে। এবারে লোক আপনাদের সঙ্গে মিশতো, কি কথাবার্তা বলতো? কথাবার্তা মানে যেরকম পথ চলতি, যেরকম এই কেমন আছো কি এইসব, কিন্তু এমনি পুরো একদম পুরো যে নিয়ারেস্ট সেরকম না। আর ও তো বন্দুকের দোকানে চাকরি করতে শুনেছেন? না, এই খবর তো জানি না। তো উনি কাজে যায় এটুকু জানি, কিন্তু কোথায় কাজ করে তা জানি না। অ্যাডভান্স স্টেজে আছে, আমরা অনেক ক্লু পেয়েছি অ্যান্ড যেটা বোঝা যাচ্ছে দ্যাট ইনসাইডার নিশ্চয়ই কেউ আছে যে এইরকম ইনফরমেশন দিয়েছে। অ্যান্ড এটা আমরা কোয়েস্ট মলে যে ইনসিডেন্ট হলো, নারকেলডাঙ্গায় হলো, দুটোতেই আমরা দেখেছি ইনসাইডার মানে ভিতরে যারা আছে, যারা ওই এলাকা জানে বা বাড়ি জানে, ওরা নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে, তার উপর পুলিশ কাজ করছে। অ্যান্ড যারা এইরকম আইসোলেটেড বা এজেড যারা আছে ওদের আরও কীভাবে সিকিউরিটি বাড়ানো যাবে তার নিয়েও অনেক কথা হয়েছে। অ্যান্ড ডেফিনেটলি ফের নিশানায় বয়স্ক দম্পতি। বিডন স্ট্রিটের পর এবার দমদম ক্যান্টনমেন্ট। বৃদ্ধ দম্পতির বাড়িতে ডাকাতি, জানলা ভেঙে ঘরে ঢুকে ডাকাত দলের তাণ্ডব। অসুস্থ দম্পতির মুখ চেপে ধরে লুট, কয়েক মিনিটের অপারেশনে লোপাট কয়েক লক্ষ টাকার গয়না। এই অসহায় ছবি আজ এই একটা নয়, কিছুদিন আগেই বিডন স্ট্রিটে আমরা দেখেছিলাম। এক এক জায়গায় এক এক ধরনের অপরাধ, কিন্তু টার্গেট প্রবীণ দম্পতিরা এবং প্রবীণ মানুষেরা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, আর কি জানা গেল যে পর্যন্ত এর আগের দফায় তুমি জানিয়েছিলে, তারপর নতুন কি জানা গেল? দেখো রাজা, তোমাকে জানিয়ে দিই, শুধু বিডন স্ট্রিট নয়, শর্ট লেক বিডন স্ট্রিটের পরে এইবারে কিন্তু দমদম শিরোনামে উঠে আসলো। আর সব টার্গেট হচ্ছে বৃদ্ধ দম্পতিরা, এবং তাদেরকেই সব টার্গেট করে গলায় কখনো ছুরি, কখনো ধারালো অস্ত্র রেখে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। এবং এইটি পুলিশ সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি, তদন্তকারী সূত্র মারফত, যে 2:06 নাগাদ ঠিক এখানে ঢোকে 7 জন দুষ্কৃতী, অর্থাৎ প্রথম ধাপে 3 জন, পরবর্তী ক্ষেত্রে 4 জন, টোটাল 7 জন। এবং তারা যখন বেরোয় তখন কিন্তু ঘড়ির কাঁটা 4:58 সামথিং, সেটাই সিসিটিভিতে কিন্তু পরিলক্ষিত। অর্থাৎ 2:06 থেকে 4:58, প্রায় 5টা, প্রায় 3 ঘন্টা ধরে তারা কি করছিল? অর্থাৎ বৃদ্ধ দম্পতির বাড়িতে ঢুকলো, তারা গলায়, বৃদ্ধ দম্পতির গলায় মুখ চাপলো এবং গলায় ধারালো অস্ত্র রেখে সর্বস্বভাবে সবকিছু লুট করে নিয়ে গেল। এবং কিভাবে এটা করলো? এই বৃদ্ধ দম্পতি রয়েছে, বৃদ্ধ দম্পতির এই মুহূর্তে পুতুল
যে মজুমদার তিনি এসছেন এবং তাকে সরাসরি হেরে বলছে এ তো অসুস্থ আর বলছে বেশি করলে স্বামীরে মেরে দেবো এও বলছে। বাড়ির ভাড়াটিয়ারা কোথায় এখন কিছু জানতে পেরেছে? না না ও বাবা কিচ্ছু জানি না মা, আমি আর কারো খোঁজ নিতে পারি না, নিজেই অচলই গেছিলাম। পুলিশের কাছে জানিয়েছেন তো? কেউ আছে? তুই বড়বাবু এসে গেছে সকাল থেকে, আপনার নাক কানের সমস্ত সব খুলে নিয়েছে। কিচ্ছু নাই কিচ্ছু নাই, আমার টাকাটাও নাই, সব নিয়ে গেছে মাইয়ে ভাড়া দিয়ে। কতদিন ধরে ভাড়াটে থাকতো এখানে? অনেকদিন বছর খানেক, ওই 7 মাস 8 মাস। ও বাবা এখন ওইসব বলছি আপনার বাড়িতে কি কোন রকম হোটেল ভাড়া চলতো? না 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 হোটেল ভাড়া চলতো না। না এখানে যে কাউন্সিলর বলছেন যে আপনার বাড়িতে একটা ওইও হোটেল ভাড়া চলতো। না না কে বলে? না না সেটা ওই লকডাউনে দিয়েছিলাম, কাউন্সিলরে বলছে মাসিমা ভাড়াতে, ওই সেই থেকে ব্যবসা উঠে গেছে না। হ্যাঁ কবে এটা চলে না, এমনি আসছিল এই করছিল। চিনতে পেরেছিলেন? না ওই সিসি ক্যামেরা আছে তো, মুখে তারা কি দিয়েছিল? কাপড় নাকি এইসব দেখছি তো। কি বাড়ির পিছন দিক দিয়ে উঠেছিল কি তারা? কাউন্সিলর বলছে আমার সেই থেকে ভালো ভালো কয়েকটা ছেলে দিই, আর ওই একটা ফ্যামিলিও ছিল, ওরা ফ্ল্যাট নিয়ে চলে গেছে। কথা বলুন। আপনি আপনার স্বামী থাকে আর কেউ নয়, আর নিচে ভাড়াই ওই 2-3টা আর ছেলেরা থাকে, আর কিছু না। সর বাবা। আপনার নাম? পুতুল মজুমদার। বাবা 6জন। আর পারি না বাবা, আমি মরে যাবো। গোটা রাজ্যের মানুষ আপনাকে দেখছে, দেখবে যদি কোনো সুয়ারা করতে পারে। ডাকাতি করে এই দেখো হাত কেটে গেছে, এই দেখো সব চুরি। হ্যাঁ গায়ে দিয়ে সব নিয়ে গেছে। আলমারি ও বাবা আমি পারি না। আমার কি দেখাইছে জন্য এরকম দেখাইছে আমার। হ্যাঁ বলছে বললে চিৎকার করলে আমি মেরে দেবো। না না মুখ বাঁধা ছিল? ও মুখ বাঁধা। জানলো কি করে আপনারা বাড়িতে একা টাকা পয়সা রয়েছে? জানি আমি সব, পরিচিত কেউ থাকতে পারে এর সঙ্গে? আমি জানি না বাবা, কিচ্ছু জানি না আমি, ওরা জানে ওরা। আমি বেশ রঞ্জিত, আমরা বুঝতে পারছি ভদ্রমহিলা যা বলতে চাইছেন তার নির্যাস, তারা এমনিতে একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। মানে তারা হয়তো আশঙ্কা করেছিলেন যে প্রাণটাই চলে যাবে, সেটা অন্তত বেঁচে গেছে। স্থানীয় কাউন্সিলর কি বলছেন একবার শুনুন। আগে হোটেলে ভাড়া দিয়েছিল, হোটেলে হ্যাঁ সেটা আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে অসংখ্য গাড়ি যাতায়াত, গাড়ি থাকতো, পার্কিং করতো, হ্যাঁ দামি দামি গাড়ি, যা আমাদের একটু দৃষ্টিকটু লেগেছিল। আমরা পরিবেশে নষ্ট হচ্ছে বলে বন্ধ করেছি। এটা কি অসামাজিক কাজ হতো? এইরকমই কিছু একটা চলতো। কতদিন আগে? এটা প্রায় বছর 2 আগে। ডাকাতি করতে গেলে ইনফরমেশন না থাকলে ডাকাতি হয় নাই। যাত্রার বাড়িতে ডাকাতি হয়ে যাবে, ইনফরমেশন থাকে যাইতো। ইনফরমেশন নিশ্চয়ই ছিল, না ওনার কাছে কি আছে না আছে বাইরের লোক জানবে কি করে? পরিচিত তার মানে মুখ বাঁধা, পরিচিত বলেই তো মুখ বাঁধা। মুখ কখন মানুষ ঢাকে? যখন সে আমায় চিনতে পারবে সেই জন্য মুখ ঢাকে, আর বাইরেকার মানুষ হলে মুখ ঢাকবে না। মানে কাউন্সিলর সংশয় প্রকাশ করছেন এবং একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে ওই বাড়িতে খুব ঘনিষ্ঠ কেউ আসতেন, তাদের থেকে ইনফরমেশন বেরিয়েছিল, নইলে তারা বাইরের লোক জানবে কি করে যে কোথায় কি আছে। বেশ তদন্ত চলছে। দত্তপুকুরে কাটা মুন্ডু কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। মূলত 2টি কারণে খুন করা হয় হাজরাতকে। প্রথমত চুরির 400 গ্রাম সোনার বখরা নিয়ে সংঘাত। পরিমাণটা ভাবুন, 400 গ্রাম সোনা, এটা একটা সোনা চুরি চক্র, এটা স্পষ্ট। দ্বিতীয়ত চুরির মাল বাংলাদেশে পাচারের লিঙ্কম্যানকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল হাজরাত। এরপরই হাজরাতকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করে জলিল, ওবায়দুলরা। হাজরাতকে বাড়িতে ডেকে আনে জলিল এবং ওবায়দুল। মাঠে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে প্রথমে খুন, পরে পরিচয় লোপাট করতেই কাটা হয় মাথা। জেরায় শিকার জলিলদের। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে লাইভে রয়েছেন দীপঙ্কর। এই যে 400 গ্রাম সোনা চুরির বখরা নিয়ে গন্ডগোল, এটা পুলিশ কখন জানতে পারলো এবং এই চক্রটা আর কি করেছে অতীতে?
দেখো এই চক্রের ভেতরে হজরত, ওবায়দুল, জলিল এর সঙ্গে আরও যারা আছে তারা প্রত্যেকেই প্রফেশনালি চোর। তারা বিভিন্ন জায়গায় চুরি করে। যেসব তথ্যগুলো পুলিশের হাতে উঠে এসছে তার মধ্যে বরানগর, হাওড়া, চন্দননগর, হুগলির বিভিন্ন জায়গা, এই সমস্ত জায়গাতে তারা চুরি করে। কমিশনারেট এলাকাগুলোকে খুঁজে বার করা হয় এবং সেই জায়গা থেকে চুরি করে তারা বাংলাদেশে চলে যায়। চুরি করবে এবং বাংলাদেশে চলে যাবে, কেউ খুঁজে পাবে না, আবার কিছুদিন পরে ফিরে আসবে, এটাই ছিল তাদের কাজ। হজরতও তার মধ্যে একজন। হজরত এই যে 400 গ্রাম তারা সোনা চুরি করেছিল, সেই চুরি যাওয়া সোনা থেকে বেশিরভাগ অংশটা হজরত নিয়ে নিয়েছিল, ওদেরকে ঠকিয়েছিল, এমন তথ্য জলিলের কাছ থেকে পুলিশ জানতে পারছে। অর্থাৎ জলিল বা অন্য যারা চোর ছিলেন তাদেরকে ঠকিয়েছেন হজরত, সেটা একটা যেমন বড় কারণ। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, এই যে চুরি করবার পর বাংলাদেশে চলে যাওয়া, তার যে লিঙ্কম্যান, তাকে ওরা পোশাকি ভাষার নাম দিয়েছিল বিএসএফ, যে বিএসএফকে কানেক্ট করে দিত বা সহযোগিতা করে দিত। সেই বিএসএফকেও কিন্তু হজরত পুলিশের চাপে বা পুলিশের টিপার হিসাবে কাজ করে ধরিয়ে দেয়। এই দুটো বিষয়, অর্থাৎ চুরি করার যে সোনা সেটার থেকে ভাগ কম দেওয়া, আবার চুরি করবার পর যে পালিয়ে যাওয়ার রাস্তা সেটাও বন্ধ হয়ে যাওয়া, এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেখেছিল তারা এবং তাদের মনে হয়েছিল হজরতকে মেরে দেওয়া দরকার। সেই কারণে তাদের জলিলের বাড়িতে ডেকে নিয়ে আসা হয় এবং জলিলের বাড়িতে ডেকে নিয়ে এসে সেখানে গল্প করতে করতে মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় পেছনে কিছু একটা ভারী জিনিস দিয়ে আঘাত করা হয় এবং তারপর যখন লুটিয়ে পড়ে তারপরই তার ঠান্ডা মস্তিষ্কে মাথা আলাদা করা হয়েছিল। অনেক ধন্যবাদ দীপঙ্কর। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গে। তার মানে একটা জিনিস স্পষ্ট দীপঙ্করের বক্তব্যের নির্যাস থেকে এবং পুলিশ সূত্র থেকে, যে এই যে হজরত যার মাথা কেটে নেওয়া হয়েছে, যাকে খুন করা হয়েছে, তার সম্পর্কে তার বন্ধুবান্ধবরা, অর্থাৎ তার এই অপকাজে যে বন্ধুবান্ধব, তারা যে অনেক কিছু জেনে ফেলেছিল এটা হাজরাত জানতো না। সেই কারণেই এই খুনটা করতে সহজ হয়েছিল।